অপর্ণা আগাগোড়া বইয়ের ওপরেই চোখ রাখে, যেন অত্যন্ত সংকুচিত হয়ে নিজেকে দিয়েই সে নিজেকে আড়াল করে রাখতে চায়। ফিরে দেখা যাক, চলুন আজ আপনাদের নিয়ে যাব কলেজের সেই দিনগুলিতে, যেখানে হাজারো কালো মাথার ভিড় এড়িয়ে কোনো একটি নির্দিষ্ট মাথাকে আমরা খুঁজে নিতাম। হঠাৎ চোখে চোখ পড়ে গেলে খানিকটা ভয় আর অনেকখানি লজ্জায় চোখ সরিয়ে নিতাম। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বুদ্ধদেব বসু রচিত আবছায়া। গল্পটি নেওয়া হয়েছে বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প আবছায়া। আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি হলাম, সেদিন মনে ভারী ফুর্তি হলো। বারে কত বড় বাড়ি! করিডরের এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত ধু ধু করে। ঘরের পরে ঘর, জমকালো আপিস, জমজমাট লাইব্রেরি, কমন রুমে ইজি চেয়ার, তাসের টেবিল, পিংপং, দেশ বিদেশের কত কত পত্রিকা সেখানে ইচ্ছে মতো হল্লা, আড্ডা, ধূমপান সবই চলে। কেউ কিচ্ছু বলে না। কি যে ভালো লাগলো তা বলে প্রকাশ করা যায় না। মনে হলো এতদিনে মানুষ হলুম, ভদ্রলোক হলুম। এত বড় একখানা ব্যাপার, যেখানে ডিন আছে, প্রভোস্ট আছে, স্টুয়ার্ট আছে, আরও কত কি আছে, যেখানে বেলা শেষে আধ মাইল রাস্তা হেঁটে টিউটোরিয়াল ক্লাস করতে যেতে হয়। তারও পরে মাঠে গিয়ে ডন কুস্তি না করলে জরিমানা হয়, যেখানে পার্সেন্টেজ রাখতে হয় না, অ্যানুয়াল পরীক্ষা দিতে হয় না। আজ নাটক, কাল বক্তৃতা, পরশু গান বাজনা, কিছু না কিছু লেগেই আছে। রমনার আধখানা জুড়ে যে বিদ্যায়তন ছড়ানো, সেখানে আমারও কিছু অংশ আছে। এটা কি কম কথা? অধ্যাপকেরা দেখতে ভালো, ভালো কাপড় চোপড় পরেন, তাদের কথাবার্তা চলন অন্য রকমই। সংস্কৃত যিনি পড়ান, তিনি বিশুদ্ধ ইংরেজি বলেন। ঘণ্টা বাজলে তারা যখন লম্বা করিডোর দিয়ে দিক বিদিকে ছোটেন, তাদের গম্ভীর মুখ, গর্বিত চলন দেখে মনে হয় বিশ্বজগতের সমস্ত দায়িত্ব যেন তাদেরই কাঁধে ন্যস্ত। এসব দেখে শুনে আমারও আত্মসম্মান বাড়ল। এ সংসারে আমি যে আছি সে বিষয়ে অতিমাত্রায় সচেতন হয়ে উঠল। মন গেল নিজের চেহারার দিকে। কেশবিন্যাস ও বেশভূষা সম্বন্ধে কিছুটা মনোযোগী হলুম। শার্ট ছেড়ে পাঞ্জাবি ধরলুম। সদ্যজাত দাড়ি গোঁফের ওপর অকারণে ঘন ঘন খুঁড় চালিয়ে 6 মাসের মধ্যেই মুখমণ্ডলে এমন শক্ত দাড়ি গজিয়ে তুললুম যে আজ পর্যন্ত কামাতে বসে চোখের জলে সেই সকর্মের প্রায়শ্চিত্ত করতে হয়। তখন অবশ্য ভবিষ্যতের ভাবনা মনে ছিল না। বালকত্বের খোলস ছেড়ে খুব চটপট যুবা বয়সের মূর্তি ধারণ করাই ছিল প্রধান লক্ষ্য। এর অবশ্য আরও কিছু একটু কারণ ছিল। বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রীও ছিলেন। ওখানকার নানা রকম অভিনবত্বের মধ্যে এই জিনিসটাও ছিল আমার চোখে, বলা ভালো প্রায় সব ছেলেদের চোখেই সবচেয়ে অভিনব। যখনকার কথা বলছি, তখনও মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার বান ডাকেনি। সারা বিশ্ববিদ্যালয় 5টি কি 6টি মেয়ে ছিল মাত্র। আমার সঙ্গে অপর্ণা দত্ত নামে একজন ভর্তি হয়েছিল। পাতলা ছিপছিপে মেয়ে, শ্যামলা রং, ফিকে নীল শাড়ি পরে সে কলেজে আসত। 200 ছেলের সঙ্গে বসে একটিমাত্র মেয়ের বিদ্যাভ্যাসের ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, বিশেষত যখন ক্লাস ছাড়া আর সবখানেতেই ছেলেদের থেকে তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে রাখবার একটা আঁটোসাঁটো ব্যবস্থা চলতে থাকে।
অপর্ণার কেমন লাগতো জানি না, কিন্তু আমার ওর জন্য দুঃখ হতো। ছেলেদের মধ্যে ওকে নিয়ে নানা রকম আলোচনা শুনতুম। তার সবকটা ঠিক বলার মতো নয়, তাদের ভদ্রতার আদর্শও সমান ছিল না। মনের মধ্যে যে চাঞ্চল্যটা স্বাভাবিক কারণেই হতো, সেটাকে ব্যক্ত করবার উপায়ও ছিল এক একজনের এক এক রকম। বেশিরভাগ শুধু কথা বলেই খুশি থাকত, অর্থাৎ জীবনে যা ঘটবার কোনো সম্ভাবনা নেই, নিজের মনে সেই সমস্ত কল্পনা করে তারা গল্প বানিয়ে নিত। কয়েকজন দুঃসাহসী কোনো না কোনো আছিলায় মেয়েদের কমন রুমের দরজায় দাঁড়িয়ে অপর্ণার সঙ্গে আলাপ করে এলো, আর কেউ কেউ ছিল একেবারে চুপ। বলে রাখা ভালো, আমি ছিলুম এই শেষের দলে। ক্লাসে আমি বসতুম সব থেকে শেষের বেঞ্চিটাতে। অনেকগুলো মাথার ফাঁক দিয়ে হঠাৎ কখনো কখনো অপর্ণাকে আমার চোখে পড়ত। সে তার স্বতন্ত্র চেয়ারে বসে খোলা বইয়ের দিকে তাকিয়ে একটা হাত গালের ওপর ন্যস্ত। ফ্রেমে বাঁধানো ছবির মতোই সেই মুখ, বসবার সেই ভঙ্গিটি আমার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। এখনও তা মনে করতে পারি। সরু হাতে একটিমাত্র চুড়ি, মাথার কাপড়ের চওড়া পাড় মুখখানাকে ঘিরে আছে। লক্ষ্য করতুম অপর্ণা আগাগোড়া বইয়ের ওপরেই চোখ রাখে, যেন অত্যন্ত সংকুচিত হয়ে নিজেকে দিয়েই সে নিজেকে আড়াল করে রাখতে চায়। শুধু মাঝে মধ্যে অতগুলো কালো মাথা ভেদ করে ওর চোখের দৃষ্টি আমারই মুখের ওপর যেন এসে পড়ত। তবে এটা খুব সম্ভবত আমার কল্পনা ছিল। 4 বছর অপর্ণা ছিল আমার সহপাঠিনী, কিন্তু তার মধ্যে এইটুকুই আমার সঙ্গে ওর পরিচয়। সেই 4 বছরে ওর কণ্ঠস্বর পর্যন্ত আমি কখনো শুনিনি, মুখোমুখি কাছাকাছি দাঁড়িয়ে ওকে দেখিনি পর্যন্ত। ওসব পুরস্কার লাভের জন্য আমার চেয়ে যোগ্য অনেকেই ছিল। তার মধ্যে অশোক ছিল পয়লা নম্বর। অশোক কাপ্তেন গোছের ছেলে, বাপের দেদার পয়সা, মাঝে মধ্যেই বাড়ির গাড়ি চড়ে সে কলেজে আসে। শীতকালে ফ্ল্যানেলের পাতলুন আর বিলেতি শার্ট পরে। সিগারেট নিজে যত খায়, বিলয় তার থেকে বেশি। সমস্ত ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে সে সব থেকে পপুলার। চমৎকার চেহারা তার, গুণও ছিল অনেক। টেনিস খেলতে পারত, অভিনয় করতে পারত, সাইকেল চালাতে সে অদ্বিতীয়, ইত্যাদি ইত্যাদি। হলের ড্রামাটিক সেক্রেটারি থেকে আরম্ভ করে ইউনিভার্সিটির ইউনিয়নের সেক্রেটারি পর্যন্ত যেটার জন্য যখন দাঁড়িয়েছে, অসম্ভব রকম বেশি ভোট পেয়ে অনায়াসে সেখানে নির্বাচিত হয়েছে। সত্যি বলতে ওর প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো ছেলে আর ছিল না। এই অশোকের কাছে অপর্ণার কথা অনেক শুনতুম। সে তুখর ছেলে। কমন রুমের দরজায় দাঁড়িয়ে 2 মিনিট আলাপ করেই সে তৃপ্ত হয়নি। গেছে অপর্ণার বাড়িতে, চা খেয়েছে, তার মাকে মাসিমা ডেকেছে, বাবার সঙ্গে পলিটিক্স চর্চা করেছে, ভাই বোনদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছে। এক কথায় যা যা করা দরকার সবই সে করেছে। 1 বছরের মধ্যে এই ভাগ্যবান পুরুষ এমন জমিয়ে তুলল যে অন্য ছেলেরা মনে মনে তাকে ঈর্ষা ও বাইরে খোসামত করতে লাগলো। যদি তার সূত্রে তারাও সেই অমরাবতীর কাছাকাছি যেতে পারে। কিন্তু অন্য সকলকে অগ্রাহ্য করে অশোক গায়ে পরেই আমার কাছে শুধু ঘেঁষত। তার কারণটা বোধহয় এই যে আমি ছিলুম আদর্শ শ্রোতা। আমার কাছে মনের সমস্ত কথা উজাড় করে বলে সে ভারী আরাম পেত। কতদিন আমাকে নিয়ে সে ক্লাস পালিয়েছে। শীতের সুন্দর দুপুরবেলায় ঘাসের ওপরে বসে আমাকে শুনিয়েছে অফুরন্ত অপর্ণা চরিত। এ ধরনের গল্প সাধারণত ক্লান্তিকরই হয়, কিন্তু আমি স্বীকার করব যে আর কিছু না হোক, বারবার ওই অপর্ণা নামটি শুনতেই আমার যে বড্ড ভালো লাগতো। সব কথার শেষে অশোক আমাকে প্রায় বলতো, আরে চলোই না ভায়া, একদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি।
আমি বলতুম, যত সব পাগল। আহা, ও চায় তোমার সঙ্গে একটু আলাপ করতে। ডক্টর করের সঙ্গেও একসাথে টিউটোরিয়াল করে। তিনি ওকে প্রায় বলেন কিনা তোমার কথা। এখানে লজ্জার সঙ্গে বলে রাখি যে লেখাপড়ায় বরাবরই আমি একটু ভালোর দিকে ছিলাম। আত্মীয়রা আশা করেছিলেন হোমড়া চোমড়া মস্ত চাকুরে হব, কিন্তু কিছুই আর হলো না। সামান্য মাস্টারি করে সংসারে টিকে আছি। অশোকের কথা আমি রাখতে পারিনি। একদিনও ওর সঙ্গে আমি অপর্ণার বাড়ি যাইনি। অপর্ণার সঙ্গে আলাপ করবার লোক যে আমার ছিল না, এমন অসম্ভব কথা আমি আপনাদের বিশ্বাস করতে বলছি না। তা খুবই ছিল, কিন্তু অত্যন্ত লাজুক হলেও ভেতরে ভেতরে আমি ছিলাম অত্যন্ত গর্বিত। অশোকের মধ্যস্থতায় অপর্ণার সঙ্গে আলাপিত হওয়া আমার পক্ষে ছিল অত্যন্ত অসম্মানজনক। আমি বা ওর থেকে কম কিসে? তাছাড়া ছাত্র জীবনে নানা রকমের কাজে অকাজে দিনে ভরে আড্ডা আর রাত জেগে পড়ায় এতটাই ব্যস্ত ছিলুম যে তার মধ্যে অপর্ণার কথা ভাববার খুব বেশি সময়ও ছিল না। হু হু করে দিন কাটতে লাগলো। বিয়ে পরীক্ষা হয়ে গেল। আমার বিষয় ছিল দর্শন। আজগুবি রকমের ভালো নম্বর পেয়ে ফার্স্ট ক্লাসে উতরে গেলুম। অপর্ণা আর অশোক দুজনই ছিল পাস কোর্সে। এর শেষ বছরে এসে অপর্ণা আমার নিকটতর সহপাঠিনী হল, কারণ সেও দর্শনে এমএ নিয়েছিল। মডার্ন ইয়ং ম্যান অশোক নিয়েছিল ইকোনমিক্স। পাঠ্য বিষয়ের মধ্যে দর্শনের বাজার দর তখন থেকেই নামতে শুরু করেছিল। সবশুদ্ধ আমরা 7 জন ছিলাম ক্লাসে, 6টি ছেলে ও 1টি মেয়ে। আলাপ করবার সুযোগ ছিল অবারিত। পড়াশোনায় সাহায্য করার আজিলা তো ছিল হাতের কাছেই, আর আমার মুখে সেটা ফাঁকা বলিও শোনাতো না। কিন্তু যখনই আমার এ কথা মনে হতো, তখনই যেন আমার ভেতর থেকে কে একজন বলে উঠত, তুমি গিয়ে কারোর সঙ্গে চেঁচে আলাপ করবে? ঠিক। এদিকে অশোক আমাকে বড্ড পেরাপেরি করতে লাগলো অপর্ণাদের বাড়িতে যাবার জন্যে। কাণ্ঠ নাকি দুর্বোধ্য ঠেকছে অপর্ণার, আমার সাহায্য দরকার। আমি হেসে বললুম, বড় বড় বিদ্বান মাস্টার মশাইয়ের মুখের কথা শুনে যখন তা সরল হচ্ছে না, আমি তখন তা কি করে বোঝাতে পারবো বলো ভাই? আর একদিন অশোকের হুকুম, হেগেল সম্পর্কে আমার কি কি নোট আছে তা দিতে হবে। শুনে মনে হলো, হায়রে, কেন অন্য ছেলেদের মতো নোট রাখিনি? কিন্তু আমার যে কোনো নোটই নেই। এ কথা অশোক বোধহয় বিশ্বাস করল না। ভাবল, পরীক্ষা সংক্রান্ত আমার সমস্ত গোপনীয় টুকটাক ফুসমন্তরের অংশী আমি অন্য কাউকে করতে চাই না। যাই হোক, অপর্ণার হয়ে অশোক আর কোনোদিন পড়াশোনার বিষয়ে আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করেনি। অতএব দর্শনের ছোট ক্লাসে 2 বেঞ্চির ওপারে অপর্ণার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ বছরটা আমার কাটল। আমার মনে হতো অপর্ণা আমার দিকে ঘন ঘনই তাকাচ্ছে, কিন্তু এ নিশ্চয়ই আমার মনের ভুল। এমএ পরীক্ষা হয়ে গেল। বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে বেকার বাহিনীতে ভর্তি হবার সময় যখন ঘনাচ্ছে, এমন সময় অশোক একদিন আমার বাড়ি এসে সুখবরটা দিয়ে গেল। তারিখ পর্যন্ত ঠিক। আজ সন্ধ্যায় কন্যার আশীর্বাদ উপলক্ষে অপর্ণাদের বাড়িতে উৎসব। আমি যেন অবশ্যই যাই। আমি তখন বললুম, যাব, নিশ্চয়ই যাব। আমার হঠাৎ মনে হলো, আজ আর আমার যাবার কোনো বাধা নেই। যদিও এতদিন যে কি বাধা ছিল তাও আমি ঠিক জানি না। এই প্রথম আমি অপর্ণাকে কাছাকাছি দেখলুম, তার কথা শুনলুম, কিন্তু সেদিন তার সম্পূর্ণ অন্য মুখ। কপালে চন্দন, পরনে খয়েরি রঙের রেশমি শাড়ি, গা ভর্তি গয়না। চেনাই যায় না ওকে। যে ঘরটায় গিয়ে বসলুম সেখানে অনেক লোক, অধিকাংশই আমার অচেনা।
সুতরাং জড়সড়ভাবে চুপ করে বসে রইলুম। অশোক এক সময় এসে আমার কাছে চুপি চুপি বলল, এখানে যে তোমার খুব একটা ভালো লাগছে না সেটা আমি বুঝতে পারছি। চলো তো, আমার সঙ্গে চলো। সে আমাকে পাশের একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। অপর্ণার পড়ার ঘর সেটা। চারিদিকে দর্শনের বই দেখে খানিকটা আরাম পেলুম। আমাকে বসিয়ে অশোক যেন কোথায় পালিয়ে গেল। ভারী ব্যস্ত সে। একা বসে আমি একটা বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগলাম। মৃদু শব্দ শুনে চমকে তাকিয়ে দেখি অপর্ণা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে। ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালুম। কি বলবো ভেবে পেলুম না। অপর্ণা প্রথম কথা বলল, এতদিনে আপনি এলেন? আমি বললুম, আপনাকে নতুন জীবনের অনেক অভিনন্দন জানাই। এতদিন আসেননি কেন? আসিনি মানে ওই আশা হয়নি আর কি। অশোক আপনাকে বলেনি আসতে? বলেছে। আপনি কি ওর কথা বিশ্বাস করেননি? অবিশ্বাসও তো করিনি। তবে আমার সঙ্গে আলাপ করার আপনার ইচ্ছে হয়নি, এই তো? এমা না, ইচ্ছে হবে না কেন? অপর্ণা একটু মুচকি হেসে বলে, থাক, এখন আর অভদ্রতার কথা বলে কি লাভ? এখন তো আর সময় নেই। শেষের কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অশোক আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই 4 বছরে অপর্ণা তোমাকে এতবার আসতে বললে, তুমি একবারও এলে না। ও তো আমার মারফত তোমায় খবর পাঠিয়েছিল। তারপর একটু চুপ করে থেকে ঈষৎ মাথা নেড়ে খুব নিচু গলায় এসে বলল, সত্যি কিচ্ছু বোঝো না ভাই তুমি। সঙ্গে সঙ্গে শুনতে পেলুম অপর্ণার একটা দীর্ঘশ্বাস, কিন্তু সেটাও বোধহয় আমার কল্পনা ছিল। বাড়ি ফিরে অনেক রাত অবধি ঘুমোতে পারলুম না। হয়তো তার একটা বড় কারণ এই যে অন্যমনস্কভাবে ও বাড়িতে অত্যন্ত বেশি খেয়ে ফেলেছিলুম। শুয়ে শুয়ে অনেক কথা মনে হলো। অপর্ণার কথাগুলো বিষাক্ত পোকার মতো মগজের মধ্যে কামড় বসাচ্ছে যেন। ভাবনাগুলো যেখান থেকেই শুরু হোক, খানিক পরে এক অন্ধ গলির সামনে এসে পড়ে। তারপর আর কোনো রাস্তা নেই। আমি যে কত বড় বোকা লোক তা উপলব্ধি করে স্তম্ভিত হয়ে গেলুম। অন্ধকারে চোখ মেলে নিজের মনেই বারবার বললুম, ও তো আমাকে চেয়েছিল। হ্যাঁ, আমাকেই চেয়েছিল। হয়তো এখনো। না, এখন আর নয়। এখন আর সময় নেই। আর সময় নেই। কয়েকদিন পরেই অপর্ণার বিয়ে হয়ে গেল, আর আমি চলে এলুম কলকাতায় চাকরির চেষ্টায়। 10 বছর কেটে গেছে। আমি এখনো বিয়ে করিনি, কারণ আমার ক্ষীণ আয়ের ওপর মা বাবা ভাই বোন সবাই নির্ভর। আমি বিয়ে করলে তাদের ভাগে কম পড়বে, অতএব সে বিষয়ে আমার উদাসীন থাকাই কর্তব্য। অশোক ঢুকেছিল ইনকাম ট্যাক্সে। এতদিনে নিশ্চয়ই অফিসার হয়ে গেছে, হয়তো রংপুরে নয়তো বরিশালে, কিংবা চাটগাঁয়ে কোথাও হাকিমি করছে। আমার জীবন অত্যন্ত শান্ত ও নিয়মিত। কোনো আক্ষেপ, কোনো উচ্চাসা, কোনো কল্পনা নেই। দর্শন পড়ি ও পড়াই। নিছক বুদ্ধিবৃত্তির চর্চাকেই জীবনের একমাত্র সুখ বলে বেছে নিয়েছি, মনে করেছি। তাতে আমি ভালোই আছি। শুধু মাঝে মাঝে অনেক রাত্রে সেই একটি তরুণ শ্যামলা মুখ আমার মনে পড়ে। সরু হাতে একটি মাত্র চুড়ি, নীল শাড়ির পার মাথাটিকে ঢেকেছে। অন্ধকারে
কে যেন চুপি চুপি কথা বলে। কি লাভ, এখন তো আর সময় নেই। শুনছিলেন শ্রী বুদ্ধদেব বসু রচিত আবছায়া। গল্প পাঠে অপর্ণার চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা দে, সমস্ত পুরুষ চরিত্রে আমি অরুণাভ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।